তো এই অ্যাজমা কথার বাংলা অর্থ হচ্ছে হাঁপানি। তো আমাদের শ্বসন তন্ত্রের মধ্যে যে রোগগুলো হয় তার মধ্যে কমন একটা রোগ হচ্ছে অ্যাজমা বা হাঁপানি রোগ। হাঁপানি রোগটা আসলে কি? প্রথমে আমরা দেখবো যে যদি শ্বাসনালীর প্রদাহ জনিত কারণে শ্বাসনালীর সংক্রমণ, সংকোচন, বাধাগ্রস্ততার সাথে শ্বাসকষ্ট, বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ, কাশি, বুক চেপে ধরা থাকে এবং নির্দিষ্ট সময় চিকিৎসায় ভালো হয়ে যায়, তবে শ্বাসনালীর এরকম অবস্থাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা বলা হয়। নাক থেকে শুরু করে লাংসের বা ফুসফুসের কি একদম অ্যালভিওলাস বা বায়ুথলি পর্যন্ত, মানে শেষ প্রান্ত পর্যন্ত, এই টোটাল প্যাথওয়ে বা টোটাল যে পথটা, এই পথের মধ্যে মানে শ্বাস নিতে এবং প্রশ্বাস ছাড়তে যদি কি হয়, কষ্ট হয় বা বাধা প্রদান করে বা কোনোভাবে বাধা তৈরি হয়, তখন কি হয়, বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ হয়, কাশি থাকে, বুক চেপে ধরে বা চেস্ট টাইটনেস বলে থাকি আমরা। এই ধরনের লক্ষণগুলো দেখা দেয়। নির্দিষ্ট একটা সময় যদি চিকিৎসা করা হয় প্রপার ওয়েতে, দেখা যাচ্ছে যে আস্তে 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 রোগটা কিছুটা নির্মূল হয় বা ভালো হয়ে যায়। এখন কথা হচ্ছে, এই যে ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে যা সারমর্মটুকু বললাম, এখন এখান থেকে আমাদের মেইন যে বিষয়টা জানতে হবে যে শ্বসন তন্ত্রের মধ্যে বা আমাদের শ্বাসনালীর মধ্যে যতগুলো রোগ হয় তার মধ্যে হচ্ছে অ্যাজমাটা কমন একটা রোগ, বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানিটা কমন একটা রোগ। লক্ষণ বা সিমটমস সেটা নিয়ে আমরা পরে আসবো। জাস্ট সংজ্ঞাটা যদি বোঝার জন্য বলি তাহলে এতটুকুই আমরা বললেই হবে যে শ্বসন তন্ত্রের মধ্যে বা শ্বাসনালীর মধ্যে সংক্রমণ এবং সংকোচনের মাধ্যমে যদি শ্বাস প্রশ্বাসে বাধাগ্রস্ত তৈরি হয় বা বাধা আসে বা বাধা দেখা দেয়, সেই ক্ষেত্রে বুকের মধ্যে যে সাঁই সাঁই শব্দ হওয়া, তারপরে কাশি থাকা, বুক চেপে ধরা বা চেস্ট টাইটনেস থাকা, এই ধরনের লক্ষণগুলো দেখা দেয়, সেটাকে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলে থাকি। তো ব্রঙ্কিয়াল অ্যাজমা আসলে সম্পূর্ণরূপে ভালো হয় না, শীতের সময়টা এটা বেশি দেখা দেয় বা প্রকট আকার ধারণ করে। বিশেষ করে যখন শীতের সময় আবহাওয়াজনিত কারণে বা আমাদের ইনভায়রনমেন্টাল মানে চেঞ্জের কারণে অনেক সময় কি হয়, এই যে ব্রঙ্কিয়াল অ্যাজমাটা দেখা দেয়। গরমের সময়ও হয়, আসলে গরমের সময় যে হয় না বিষয়টা কিন্তু এরকম না। আচ্ছা, তো এই ব্রঙ্কিয়াল অ্যাজমার বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন গুলো কি কি? ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, একটা হচ্ছে আকস্মিক হাঁপানি বা অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, আরেকটা হচ্ছে দীর্ঘদিন বা পুরাতন হাঁপানি বা ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। দুইটা কথার মধ্যে একটু ভাগ আছে, সেটা হচ্ছে আকস্মিক বা অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, অর্থাৎ তাৎক্ষণিক, হঠাৎ করে, আগে থেকে কোনো রকম কোনো সিমটমস ছিল না, আগে থেকে কোনো এই বিষয়ে বা এই ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য কোনো চিকিৎসাও সে করেনি বা কোনো ওষুধও সেবন করেনি। হঠাৎ করেই কোনো না কোনো কারণে কি হয়েছে, দেখা যাচ্ছে যে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট শুরু হয়ে গেছে। বুকের মধ্যে স্টেথোস্কোপ দিয়ে শব্দ শোনার চেষ্টা করলে দেখা যাচ্ছে যে সাঁই সাঁই শব্দ হচ্ছে বা চিউ চিউ শব্দ হচ্ছে, যেটাকে আমরা রংকায় বলি। ধরেন একটা মানুষ খেলাধুলা করছে, খেলাধুলা করতে করতে একটা পর্যায়ে গিয়ে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না। এটা হতে পারে অ্যাকিউট অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, অর্থাৎ তাৎক্ষণিকভাবে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি দেখা দিতে পারে। আরেকটা কোনটা? দীর্ঘদিন বা পুরাতন হাঁপানি। দীর্ঘদিন বা পুরাতন হাঁপানি বলতে আমরা এটাই বুঝবো যে কোনো পেশেন্ট দীর্ঘদিন যাবত ওষুধ সেবন করতো, হয়তো শীতের সময় পুরোটাই ওষুধ সেবন করেছে, শীত শেষ, ব্রঙ্কিয়াল অ্যাজমা আস্তে আস্তে কমে গেছে ওষুধ সেবনের ফলে, গরম শুরু হয়েছে, সে দেখা যাচ্ছে যে ওষুধটা বাদ দিয়ে দিয়েছে, ওষুধটা আর খাচ্ছে না। কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার ওষুধ, বিশেষ করে ইনহেলার বলি বা নেবুলাইজেশন বলি বা বিশেষ করে সালবিটামল প্রিপারেশনের ওষুধ বলি, এগুলা কিন্তু কন্টিনিউয়াস মেয়াদে খেতে হয়, মানে কন্টিনিউ খেতে হয়। তাহলে সেটা না করে সে ওষুধটা বাদ দিয়েছে, দেওয়ার ফলে কি হচ্ছে যে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট শুরু হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যাবত তার হাঁপানি রোগ আছে। এগুলাকে বলা হচ্ছে পুরাতন বা দীর্ঘমেয়াদী হাঁপানি। এটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, মানে ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি বলা হয় যে ব্রঙ্কিয়াল অ্যাজমা কয় ধরনের হয়ে থাকে, দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা আর একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। কারণগুলো আসলে কি কি? এক নম্বরে বলা হচ্ছে কাশির কারণে হাঁপানি, কফ ভেরিয়েন্ট অ্যাজমা। ঠান্ডা কিছু খাওয়ার ফলে বা সেবন করার ফলে বা শরীরের মধ্যে যদি ঘাম বসে যায়, তার ফলে কি হয়, ঠান্ডা লেগে যায়, বা পরবর্তীতে দেখা যায় যে বুকের মধ্যে কফ জমা শুরু হয়ে যায় বা শ্বাসনালীর মধ্যে কফ জমা শুরু হয়ে যায়। এই যে বিশেষ করে কফ ভেরিয়েন্ট অ্যাজমা, যেটা শ্বাসনালীর মধ্যে যখন কি বলবো যে শ্লেষ্মা বা স্পুটাম জমা হবে, যেটা মূলত কাশির সঙ্গে সিক্রেশন হয় বা বের হয়। তো মেইনলি যদি শ্বাসনালীর মধ্যে, শ্বাসনালীর যে কোনো জায়গায় হতে পারে, যে এই যে শ্লেষ্মাটা বা স্পুটামটা যদি জমা হয়, এবং পরবর্তীতে এটার কারণে কি হতে পারে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে। কারণ কি?
শ্বাসনালীর যে ছিদ্রগুলো আছে বা যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা সরু প্রকৃতি, মানে অনেকটা সংকুচিত আর কি। সেগুলোর মধ্যে যদি কোনোভাবে যদি স্পেসটা জমে থাকে, বাতাস চলাচলে বাধাগ্রস্ত হবে, যার ফলশ্রুতিতে স্বাভাবিকভাবে শ্বাস নিতেও পারবে না, প্রশ্বাস ছাড়তেও পারবে না। এই হচ্ছে বিষয়। 2 নম্বরে যে বিষয়টা বলা হচ্ছে খেলাধুলা ব্যায়াম জনিত হাঁপানি। অনেকদিন পর হয়তো একটু ব্যায়াম করতে বের হয়েছেন, একটু হাঁটাহাঁটি করলেন বা একটু দৌড়াদৌড়ি করলেন, দেখা যাচ্ছে যে তার পালস রেটটা বেড়ে যায়। তো পালস রেট যে হারে বাড়ছে, সে হারে তার শ্বাস প্রশ্বাসের হারটাও বাড়তে হবে। এটা যদি না বাড়ে, কোনো কারণে যদি না বাড়ে, তখন তার শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হয়ে যাবে। কারণ কি, সুস্থ স্বাভাবিক মানুষের গড় হার্ট রেট হচ্ছে 72 বিটস পার মিনিট। অর্থাৎ 1 মিনিটের মধ্যে 72 বার হার্টকে কি করতে হয়, পাম্প করতে হয়। এখন এই 72 বার পাম্প করার ফলে ফুসফুস বা লাংস কতটুকু কাজ করে? 18 বার। 16 থেকে 18 বার, বা 16 থেকে আমরা 22 বার বলে থাকি। তো এভারেজ হচ্ছে 18 বার। তাহলে রেশিওটা এটাই দাঁড়াচ্ছে যে একবার শ্বাস নেওয়া এবং প্রশ্বাস ছাড়ার ফলে, মানে ফুল ইন্সপিরেশন এবং এক্সপিরেশন, দুইটার ফলশ্রুতিতে, মানে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, এই শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে যে পরিমাণ সময় লাগে, সেই পরিমাণ সময়ের মধ্যে হার্টকে 4 বার পাম্প করতে হয়। মানে 1:4। লাংস কাজ করে একবার, হার্ট কাজ করে 4 বার। মনে থাকবে, 1:4। হার্ট হচ্ছে 4, আর লাংস বা ফুসফুস হচ্ছে 1। তাহলে এই যে যখন দৌড়াদৌড়ি করি, হাঁটা চলা করি, তখন দেখবেন যে অনেকটা শ্বাস, মানে জোরে জোরে নিঃশ্বাস নিতে হয়। পাশাপাশি কি, বিশেষ করে হার্ট রেট বা আমরা যেটা পালস রেট বলি, সে পালস রেটটা কিন্তু বেড়ে যায়। এটার কারণে কি হতে পারে, হাঁপানি রোগটা দেখা দিতে পারে বা হাঁপানি হতে পারে। হৃদযন্ত্রের কারণে হাঁপানি, কার্ডিয়াক, হার্টের যদি কোনো ডিজিজ থাকে, অর্থাৎ যদি হৃৎপিণ্ডের কোনো রোগ থাকে, তার কারণেও কি হতে পারে, হাঁপানি রোগটা দেখা দিতে পারে। 4 নম্বরে বলা হচ্ছে ওষুধের কারণে হাঁপানি, ড্রাগ ইনডিউসড অ্যাজমা। কিছু কিছু ওষুধ আছে যেগুলো কি হয়, মূলত হাঁপানি রোগটা সৃষ্টি করে বা অ্যাজমা তৈরি করে। কেমন ওষুধ? বিশেষ করে আমরা বলে থাকি যে কনভালশন হলে কিছু কিছু ওষুধ দেওয়া হয়, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হাঁপানি দেখা দিতে পারে। আবার কিছু কিছু আহ মানে কি বলবো, যে উচ্চ মাত্রার ব্যথানাশক ওষুধ আছে, উচ্চ মাত্রার ব্যথানাশক ঔষধ আছে। এই সমস্ত ঔষধগুলো, বিশেষ করে আমরা প্যাথিডিন, প্যাথিডিনের ক্ষেত্রে এগুলা দিলে কি হয়, সাধারণত হাঁপানি রোগটা বা অ্যাজমাটা দেখা দিতে পারে সাইড ইফেক্ট হিসেবে। আরেকটা আছে ড্রাগ ইনডিউসড। আমরা জানি যে স্যালাইনও কিন্তু এক ধরনের ওষুধ বা ড্রাগস, যেটা আমরা মূলত নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে থাকি। বা মানে কি বলবো, যে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা হাইপোভলিউমিক শকের জন্য ব্যবহার করে থাকি, বা ইলেকট্রোলাইট ইনকারেজ করার জন্য ব্যবহার করে থাকি, বা ইলেকট্রোলাইট ইনক্রিজ করার জন্য ব্যবহার করি। তো এই বিশেষ করে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে যদি আমরা কি করি, স্যালাইন দেই, মানে তাকে যদি আমরা স্যালাইন প্রয়োগ করি বা স্যালাইন পুশ করি, নর্মাল স্যালাইন হতে পারে, তারপরে আপনার সোডিয়াম ক্লোরাইড হতে পারে, যে কোনো ধরনের স্যালাইন অতিরিক্ত পরিমাণে যদি দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাজমা ডেভেলপ করবে, মানে অ্যাজমাটা বেড়ে যাবে, হাঁপানি রোগটা বেড়ে যাবে। মনে থাকবে যে এই হচ্ছে বিষয়। 5 নম্বরে বলা হচ্ছে অ্যালার্জি জনিত হাঁপানি বা অ্যালার্জিক অ্যাজমা। অ্যালার্জি জনিত বলতে এখানে মূলত হাইপার সেন্সিটিভিটি থেকে সাধারণত এটা হয়, যে অ্যালার্জি জনিত কারণে আপনারা দেখবেন যে কিছু কিছু পেশেন্ট আছে অতিরিক্ত পরিমাণে অ্যালার্জি জাতীয় সমস্যা বা অ্যালার্জি জনিত সমস্যা থাকে, অ্যালার্জি জনিত সমস্যা থাকে। তো যখন কোনো পেশেন্টের এই অ্যালার্জি জাতীয় সমস্যার কারণে মূলত ব্রঙ্কিয়াল অ্যাজমা দেখা দেয়, এটা কিন্তু অনেক সময় এই যে চুলকানি, শরীরের মধ্যে যে চুলকায় বা বিশেষ করে শরীর ফুলে ওঠে, চাকা চাকা হয়, এই ধরনের সমস্যাগুলো থেকে অনেক সময় অ্যাজমা দেখা দিতে পারে। আরেকটা বিষয় কি, যদি কারো সর্দি লেগে থাকে, আমরা যেটাকে বলি রাইনাইটিস, মেডিকেলের ভাষায় বলা হয় রাইনাইটিস। তো রাইনাইটিস যাদের যাদের কন্টিনিউ লেগে থাকে, তাদের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। আর ম্যাক্সিমাম এই অ্যালার্জি জাতীয় অ্যাজমাগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সর্দি জনিত অ্যালার্জিটা বা সর্দি জনিত কারণে শ্বাসকষ্টটা বেশি হয়। তারপরে 6 নাম্বার হচ্ছে আবেগজনিত কারণ বা আবেগজনিত কারণে ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইমোশন ইনডিউসড অ্যাজমা। এটা আসলে কি, এটা একটু বোঝার বিষয় আছে। আপনারা অনেকে হয়তো বুঝে থাকবেন যে আবেগজনিত কারণ কেমন। কথার কথা, রিসেন্ট এসএসসি পরীক্ষা হয়ে গেল, তাই না? তো এসএসসি পরীক্ষা হয়তো রেজাল্ট একটু খারাপ হয়েছে, বাবা মা বকা দিয়েছে, একটু কিশোর কিশোরী, দেখা যাচ্ছে যে তাদের উঠতি বয়স, তাদের ইমোশনটা কি হয়,
একটু বেশি থাকে আর কি, আবেগটা বেশি থাকে, তারা একটু আবেগপ্রবণ হয়ে থাকে। তো এই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, বাবা মা একটু বকা দিয়েছে, যার ফলশ্রুতিতে সে দেখা যাচ্ছে যে রুমের দরজা জানলা লাগাই দিয়ে সে রুমের মধ্যে ঘুমাচ্ছে। এই যে তার যে একটা ইমোশন বা আবেগ, তার মনের মধ্যে যে একটা ক্ষিপ্রতা তৈরি হচ্ছে বা একটা রাগ থেকে তার যে শারীরিক একটা পরিবর্তন দেখা দিচ্ছে, বা তার শরীরের কন্ডিশন বা অবস্থাটা অন্যরকম হয়ে যাচ্ছে, এইগুলা মূলত ইমোশন ইন্ডিউসড অ্যাজমা বলা হয়। যার ফলশ্রুতিতে তার হৃদস্পন্দন বা পালস রেটটা বেড়ে যাচ্ছে, পাশাপাশি তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। কিছু কিছু এমন পেশেন্ট পাবেন, আপনাদের হয়তো প্র্যাকটিস লাইফে পাবেন, আমি অনেকগুলো পেশেন্ট পেয়েছি এরকম, যে হয়তো বাসায় ঝগড়া হয়েছে বা একটু দেখা যাচ্ছে গন্ডগোল হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তার ফলশ্রুতিতে সে হয়তো আপনার কাছে আসছে, 2টা 4টা 10টা ঘুমের ট্যাবলেট খেয়ে চলে আসছে, আপনার কাছে নিয়ে আসছে। দেখবেন যে হিউজ পরিমাণে শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, হা করে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, নাক বন্ধ হয়ে আছে, অস্থির হয়ে যাচ্ছে, হাত পা নাড়াচাড়া করতেছে। এইগুলা আসলে খুব মানে কি বলবো, যে অতিরিক্ত উদ্বেগ বা উৎকণ্ঠা এই বিষয়গুলো নিয়ে হওয়ার কোনো দরকার নেই, এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই। 10-20টা ঘুমের ওষুধ খাইলে কেউ মরবে না, 10-20টা ঘুমের ওষুধ খেলে কেউ মারা যাবে না, এতটুকু নিশ্চিত থাকেন। যদি শারীরিকভাবে সে সুস্থ থাকে, অন্য যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তাকে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে, হয়তো ওয়াশ দিয়ে বা নাসোগ্যাস্ট্রিক সাকশন দিয়ে তাকে ওয়াশ করে দিতে হবে। এই হচ্ছে বিষয়। তবে এরকম কিছু কিছু ইমোশন জনিত কারণে অ্যাজমা দেখা দিতে পারে বা হাঁপানি দেখা দিতে পারে, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। 7 নাম্বারটা কি? বংশগত বা জেনেটিক ফ্যাক্টর। বংশগত বা জেনেটিক ফ্যাক্টর, এটা একটা জেনেটিক ফ্যাক্টর ধরা হয় যে বংশে যদি পূর্বের কারো থাকে এই ইতিহাস, সেই ক্ষেত্রে তার বংশে যে কারো এটা হতে পারে। তবে নিয়ম মেনে চললে, সরি, যদি কোনো অ্যাজমার পেশেন্ট স্বাভাবিকভাবে নিয়ম মেনে যদি কি করে, নিয়ম মেনে যদি ওষুধ সেবন করে বা নিয়ম মেনে চলাফেরা করে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি ডেফিনেটলি ওই রোগের বিশেষ করে ওই রোগীর এই অ্যাজমা সমস্যাটা আস্তে 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 মানে কমে যাবে আর কি। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা প্রথম পেজ থেকে এটাই জানলাম যে অ্যাজমা আসলে কাকে বলছি বা কোন বিষয়টাকে অ্যাজমা বলছি। পাশাপাশি ক্লাসিফিকেশন ছিল দুইটা, একটা হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, 2 নম্বরটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। তারপরে বিভিন্ন ধরনের হাঁপানি, যেগুলো মূলত আমি অলরেডি আলোচনা করেছি 7টা বিষয় নিয়ে, আপনাদের মনে থাকবে, ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ইনশাল্লাহ আপনারা বিষয়গুলো মাথায় রাখতে পারবেন। আচ্ছা, লক্ষণ। আমরা সবাই জানি যে লক্ষণ অ্যাজমার ক্ষেত্রে কম বেশি কম সবাই জানে যে শ্বাসকষ্ট। 1 নম্বরের লক্ষণের জায়গায় আমরা দেখবো যে রুগী মুখ হা করে কষ্ট করে শ্বাস নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ অ্যাজমার পেশেন্টের এটা একটা মানে প্রাইমারি লক্ষণ আর কি, যে অ্যাজমা বা হাঁপানির যদি পেশেন্ট হয়, সেই ক্ষেত্রে সে মুখ হা করে নিঃশ্বাস নিবে, নাক দিয়ে সে নিঃশ্বাস নিতে চাইবে না। কারণ যে ওপেনিংটা বেশি পরিমাণে স্বাভাবিকভাবে বাতাস নিতে পারবে বা অক্সিজেনটা গ্রহণ করতে পারবে, ঠিক সেই দিক দিয়েই চেষ্টা করবে অক্সিজেনটা তার ফুসফুস পর্যন্ত পৌঁছানোর জন্য। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে মারাত্মক শ্বাসকষ্টের রোগী নীল বা সায়ানোসিস হয়ে যায়। অর্থাৎ হিউম্যান বডিতে বা মানুষের শরীরের মধ্যে যখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, এই রোগটাকে বলা হয় সায়ানোসিস। তাহলে মারাত্মক শ্বাসকষ্ট যখন শুরু হবে, তখন রোগীর শরীর কিছুটা নীল বর্ণের বা নীলাচে বর্ণের হবে, আমরা বলে থাকি নীলাচে বর্ণের। তো নীলাচে বর্ণের হবে, যেটা মূলত অক্সিজেনের ঘাটতির কারণে হয়ে থাকে। 3 নম্বরে বলা হচ্ছে বুকের পাঁজরের নিচে দেবে যাবে, আহ, বিশেষ করে প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সময়। মানে মেইন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে বুকের পাঁজরের হাড় দেবে যাবে, অর্থাৎ আমাদের যে বক্ষ পিঞ্জর আছে, এই বক্ষ পিঞ্জরটা দেবে যাবে, মানে কাঠির হাড় বলে থাকি আমরা, এই কাঠির হাড়টা কি হবে, দেবে যাবে। তাহলে কাঠির হাড় দেবে কেন যাবে? এই যে শ্বাস প্রশ্বাসে যখন কষ্ট শুরু হবে, যখন সে নিতে পারবে না, যখন সে কি করতে পারবে না, নিতে পারবে না, তখন প্রেসার ক্রিয়েট করে শ্বাস নেওয়ার চেষ্টা করবে। প্রেসার ক্রিয়েট করে শ্বাস নেওয়ার চেষ্টা করবে। যখন প্রেসার ক্রিয়েট করে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, তখন তার বুকের পাঁজর বা বুকের হাড় এগুলো কি হবে, দেবে যাবে। এগুলা দেবে যাবে, এটা একটা সাইন বা লক্ষণ হতে পারে। 4 নম্বরে বলা হচ্ছে ঘন ঘন নিঃশ্বাস নিবে। হ্যাঁ, যেহেতু ফুল ইন্সপিরেশন এবং এক্সপিরেশন হবে না, সেক্ষেত্রে অবশ্যই সে ঘন ঘন নিঃশ্বাস নেবে এবং প্রশ্বাসটা ছাড়বে। মানে সে যতটুকু বাতাস বা যতটুকু অক্সিজেন সে ফুসফুসে নিতে পারতো, ঠিক সে পরিমাণ বাতাস সে একবারে পাচ্ছে না, যার ফলশ্রুতিতে গ্যাপ থেকে যাচ্ছে। এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য বারবার বা ঘন ঘন কি নেবে, নিঃশ্বাস নিতে শুরু করবে। 5 নম্বরে নাড়ির গতি বেশি থাকে, বুকের ছাতি বা বুকের ছাতি ওঠানামা করে। মূলত ছাতি বলতে আমাদের ইন্টারকোস্টাল মাসেল স্পেস বা বক্ষপিণ্ড,
নারীর গতিটা বেশি থাকে বলতে আমাদের যে পালস রেট সেটাকে আমরা বলে থাকি নারীর গতি। বিশেষ করে শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে তখন তার নারীর গতি বেড়ে যাবে। কারণ কি, শ্বাস প্রশ্বাসে কষ্ট শুরু হলে হার্ট বারবার পাম্প করা শুরু করবে, আর হার্ট যত বেশি পাম্প করবে নারীর গতিটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই হচ্ছে বিষয়। স্টেথোস্কোপ বুকে ও গলায় লাগালে মুরগির বাচ্চা চেঁচানোর মতো চিপ পাতায় পাতায় ঘষার শব্দ মতো বা ঘসঘস শব্দ, সাঁই সাঁই আওয়াজ পাওয়া যায়। ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যাবে, মানে সংকুচিত হয়ে যাবে, ব্রঙ্কাস গুলো সংকুচিত হয়ে যাবে, স্বাভাবিকভাবে বাতাস পাস করতে পারবে না, তখন চিউ চিউ আওয়াজ হবে। শ্বাসনালীর মধ্যে যদি প্রদাহ হয় বা ইনফেকশন হয় কোনো হয়, সেক্ষেত্রে ঘস ঘস শব্দ হতে পারে। সাঁই সাঁই আওয়াজ হওয়া, যেটা ফুসফুসে ইমফাইসিমা বা ফুসফুসের মধ্যে যদি কফ জমে থাকে তাহলে সাঁই সাঁই আওয়াজ হতে পারে, ঘস ঘস অনেক সময় হয়। তাহলে এই তিন ধরনের আওয়াজ বা তিন ধরনের সাউন্ড মূলত এই হাঁপানির পেশেন্টের ক্ষেত্রে বা অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে দেখা দেয়। এবং উপরের যে লক্ষণগুলো বললাম সবগুলো যে একটা পেশেন্টের শরীরে থাকবে সেটা এরকম না, তবে এখান থেকে 7টা সিমটম দেওয়া আছে, 4টা সিমটম যদি মিলে যায়, কমপক্ষে 4টা সিমটম মিলে গেলে বুঝতে হবে যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমার লক্ষণ, এবং অ্যাজমা ধরেই সেটা আপনাকে চিকিৎসা দিতে হবে। এই হচ্ছে বিষয়। তো ব্রঙ্কিয়াল অ্যাজমা বা বিশেষ করে হাঁপানি রোগের ক্ষেত্রে আমরা কি ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি? ব্রঙ্কিয়াল অ্যাজমা সাধারণত উপসর্গ, লক্ষণ দেখে ইত্যাদি দেখে বিচার করা হয় বা নির্ণয় করা হয়, তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য কিছু পরীক্ষার প্রয়োজন আছে, মানে লং টার্ম অ্যাজমার ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন আছে। এক নাম্বার হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট, যেটা মূলত ফুসফুসের কার্যক্রমকে পরীক্ষা করা হয়, যে ফুসফুসের সকল রকমের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় আছে কিনা এটা দেখার জন্য প্যাক এক্সপাইরেটরি ফ্লো রেট বলা হয়। এটা করা হয়। আরেকটা কি, স্পাইরোমেট্রি করা হয়। স্পাইরোমেট্রি আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে, স্পাইরোমেট্রি করা হয়ে থাকে। এটা দ্বারা কি বোঝানো হয়, লাংস বা ফুসফুসের স্বাভাবিক কার্যক্রমটা মানে ঠিক আছে কিনা বা স্বাভাবিক অবস্থায় আছে কিনা এটা দেখা যায়। ভেতরে কোনো কফ জমে আছে কিনা, ভেতরে কোনো অ্যাবনর্মাল কন্ডিশন তৈরি হয়েছে কিনা, এই জিনিসগুলো মূলত স্পাইরোমেট্রির মাধ্যমে দেখা হয়, যেটাকে লাংস ফাংশন টেস্ট হিসেবে ইনভেস্টিগেশন রিপোর্টে লেখা হয়ে থাকে। চেস্ট এক্স রে নর্মাল ফাইন্ডিংস, বুকের এক্স রে ক্ষেত্রে একটা, সরি ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে আমরা একটা বুকের এক্স রে করতে পারি, এক্স রে তে নর্মাল আসে অনেক সময়। অনেক সময় যদি ভিতরে অ্যাবনর্মালিটি থাকে সেই অ্যাবনর্মাল তথ্যটা আহ, উঠে আসে আর কি। 3 নাম্বার হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম, যেটা যেখানে মূলত পেরিফেরাল ব্লাড ফিল্ম বলতে সিবিসি টেস্ট,